সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ১৬ প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা। নিহত সবার বাড়ি নওগাঁর আত্রাই ও নাটোরে নিশ্চিত করেছে দূতাবাস। নির্বাচনী ওয়াদা পূরণে ভাগ্য ফিরছে নিম্নবিত্তের। ১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। চলতি অর্থবছরে ৪০,২০,০০০ কার্ড দেওয়ার লক্ষ্য। বড় চ্যালেঞ্জ প্রত্যাশা পূরণ। বাসযোগ্য রাজধানী গড়তে দক্ষিণ সিটির ব্যতিক্রমী উদ্যোগ। সচেতনতা তৈরিতে নগরবাসীর দুয়ারে স্বেচ্ছাসেবক দল। গুড সিটিজেন ব্যাড সিটিজেন তালিকা প্রকাশের পরিকল্পনা। পরীক্ষা শেষের ২ মাসের মাথায় আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল। বেলা ১০টায় সরকারি আনুষ্ঠানিকতার পর জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসে। এবং গ্যাস সংকটের জেরে বিপর্যস্ত শিল্প মালিকরা অর্ধেকে নেমেছে রফতানি। সরকারি সহায়তা ছাড়া নেই কোনো বিকল্প। ঋণ মওকুফ ও গ্যাস বিদ্যুতের সংযোগ রক্ষায় ২ মন্ত্রীকে চিঠি। সকালে সবাই সঙ্গে আছি আমি। সৌদি আরবের রিয়াদে মুসা সাইনাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে ওই কারখানায়। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। নিহতরা রিয়াদের ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় চলছিল শ্রমিকদের কর্মযজ্ঞ। কিন্তু কে জানতো রোববারের দিনটি হবে অন্য দিনের চেয়ে বিভীষিকাময়। কারখানায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ যায় অন্তত ১৬ জনের, যাদের সবাই বাংলাদেশি। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কারখানায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা। সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় তারা সবাই কর্মরত ছিলেন। ১৬ জন এবং ৮জন অগ্নিকাণ্ডে সরাসরি পুড়ে, আর বাকি ৮জন সাফোকেশনে যে ধোঁয়ায় ফায়ার সার্ভিস এগুলো উদ্ধার করতেছে। পরবর্তী লাশ শনাক্তকরণের কাজ শুরু হবে। নিহতদের মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে শুধু গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক ও তার ২ ছেলে মোহন ও সুমন প্রামাণিক রয়েছে। এছাড়া অন্য গ্রামের রুবেল হোসেন, কলি প্রামাণিক সহ অনেকে আছেন মৃত্যু তালিকায়। সৌদি আরবের রিয়াদের আপনার মানফুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানায় আগুন লেগে আর কি। তথ্য আছে ১৭ জনের কাছাকাছি, নাম পেয়েছি ৯ জনের। সবার বাড়ি আছে। এদিকে মৃতের তালিকায় থাকা নাটোরের ২ জনের সন্ধান মিলেছে। নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের সাব্বির হোসেন ও শামীম হোসেন নামে ২ যুবক সৌদি আরবের এ অগ্নিকাণ্ডে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। প্রিয়জনের মরদেহ শেষবারের মতো দেখতে অপেক্ষায় তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। কসে মারো ফোন ধরিতেন না, আগুন লাগা দিছে মা, আমি মরে গেনু মা, আর তোমার সাথে কথা হবে না। মাগরিবের সময় ও ভয়েস করেছে, কারখানাতে আগুন লাগিছে মা, তোর মুখটা না দেখি মা, এইটুকুই। আমরা আর বাঁচবো না মা। ছোপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে 2 ভাই মারা গেছে। সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সবাই নওগাঁ এবং নাটোরের বাসিন্দা। স্বজনদের হারিয়ে পরিবারের চলছে শোকের মাতম। এ বিষয়ে আরও খবর জানাতে নওগাঁর আত্রাই আছেন সহকর্মী এবার রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোহন এবং সুমন 2 ভাই এবার দেশে এসে বিয়ে করবে স্বপ্ন বলছিলেন। পরিবারের সাথে শেষ কথা হয়েছিল গতকালকে ঠিক সকালের দিকে। এই কথাটি শেষ ছিল তাদের, এবং সেখানকার যে ভয়াবহ চিত্র, সেই চিত্র দিয়ে শেষ মুহূর্তে তারা একটা ভয়েস মেসেজ দিয়েছিল। এই ভয়েস মেসেজে তারা জানিয়েছিল সেখানকার এই অগ্নিকাণ্ডের কথা, এরপর আর কোনো কথা নেই। এরকম এক একটি পরিবারের গল্প যেন একেবারে মুহূর্তের মধ্যে নিস্তেজ
একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। নওগাঁর আত্রাই উপজেলারই শুধুমাত্র 10 জন রয়েছে পাশাপাশি গ্রাম, এবং এই গ্রামে আমরা যে গ্রামটিতে রয়েছি গন্ডগালি গ্রাম, 4টি পরিবারের একেবারে কেউ হারিয়েছেন ভাই, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন পিতাকে। এরকম একটি ভয়াবহ মানবিক সংকট এই মুহূর্তে তৈরি হচ্ছে গ্রাম জুড়ে। গ্রামের মানুষের ভিতরে আমরা দেখছিলাম যে আহাজারি চলছে, পিতা কাঁদছে, মা কাঁদছে, বোন কাঁদছে, এবং এই যে শেষ মুহূর্তের যে কান্না, তাদের যে আহাজারির কথাগুলো, কেউ বিক্রি করে গিয়েছিলেন জমি জমা, কেউ বিক্রি করে গিয়েছেন একেবারে বসত ভিটায়, দেশে তাদের একটু সুখের স্বপ্ন দিয়ে তাদের ভবিষ্যৎ বুনবেন, এরকম একটি স্বপ্ন নিয়েই তারা এই সুদূর সৌদি আরবে গিয়েছিলেন। রিয়াদের এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে যেন তাদের স্বপ্নগুলোকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এই মুহূর্তে পরিবারের একমাত্র তাদের যে প্রত্যাশা, তাদের সন্তানদের যেন যেভাবেই হোক দেশে আনা হয়, প্রিয় মুখগুলোকে তারা দেখতে চায়, প্রিয় মুখের শেষ বিদায় তারা জানাতে চায়। এক্ষেত্রে প্রশাসনের তারা সহযোগিতা কামনা করছে, এবং পরিবারগুলোর পাশে প্রশাসনের এই যে আর্থিক সংকট তৈরি হয়েছে, এই সংকটগুলো যেন দেখা হয়, এই বিষয়গুলো এই পরিবারের বা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং গতকালের এই ঘটনার পর থেকেই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা পরিবারের সাথে কথা বলে তাদের তারা কথা বলছেন দূতাবাসের সঙ্গে। তারপরও কিন্তু এই মুহূর্তে থেমে থেমে যে কান্নার রোল গ্রাম জুড়ে একেবারে কিন্তু পুরো শোকার্ত পরিবেশ এই বিরাজ করছে এলাকায়। এবং শুধুমাত্র নওগাঁর আত্রাই রয়েছে যেমন 11 জনের খবর এখন পর্যন্ত নিশ্চিত করেছে, অন্যদিকে নাটোরের পার্শ্ববর্তী নলডাঙ্গা গ্রামে নাটোরে রয়েছে সেখানে 5 জন, 17 জনের এই আশপাশের গ্রামগুলো জুড়েই কিন্তু এই আকুতি, এই আহাজারি, এই আর্তনাদ। এবং প্রশাসনকে আমরা বলতে শুনেছি, তারা যদিও রাতেই তারা যোগাযোগ করেছে, নাম পরিচয় শনাক্ত করে যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেটি দূতাবাসের মাধ্যমে তাদেরকে তুলে ধরার কথা বলছেন, এবং দ্রুত যেন মরদেহগুলো আনা হয় সেই ব্যবস্থার জন্য কিন্তু এই দিক থেকে যেমন দাবি করা হচ্ছে। পাশাপাশি আমরা জানতে পারছি যে রিয়াদের যে সোফা কারখানায় আগুন লেগেছিল সেখানে আগুনের যে লেলিহান শিখা, অনেক মরদেহর চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে শনাক্ত করতেও কিন্তু এই মুহূর্তে হিমশিম খেতে হচ্ছে। এবং অনেকে ডিএনএ টেস্টের কথা বলছেন, এবং পাশাপাশি এখানকার থেকে ছবি নেওয়া হচ্ছে, ছবিগুলোর মাধ্যমে মরদেহর সঙ্গে একটা মিলানোর চেষ্টা করছেন। এরকম একটি পরিস্থিতিতেই কিন্তু সব মিলে এই গ্রামে এখন আকুতি, আহাজারি, এবং শেষ তাদের আকুতি যেন দ্রুত মরদেহগুলো দেশে আনা হয়। এই ছিল সার্বিক নওগাঁর আত্রাই গন্ডগালি গ্রাম থেকে প্রবাসের মরদেহের যে খবর, তার খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে। দেশে ফের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী গুপ্তবাহিনী। জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে বিএনপির সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার তুলে দিয়ে এমন হুঁশিয়ারি দেন সরকার প্রধান। বলেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব। বিভ্রান্তি ছড়িয়ে যারা জনগণের ক্ষতি করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। মিজানুর রহমানের ক্যামেরায় কামরুল আহসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর নানা কর্মসূচিতে অংশগ্রহণের পর সন্ধ্যায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘর উপহার দেন সরকার প্রধান। বিএনপি আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীকারী গুপ্তবাহিনী আবারও মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়ায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। ত্রাণ সামগ্রীর পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দেন আর্থিক অনুদান। পরে সমুদ্র সৈকতের তীরে বিএনপি আয়োজিত জনসভায় দেশি বিদেশি বিনিয়োগের জন্য শান্তি শৃঙ্খলার জোর দেন সরকার প্রধান। বলেন, ঝগড়া ফ্যাসাদ নাকি দেশকে এগিয়ে নেওয়া হবে, এই বিষয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে
দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে, সতর্ক থাকতে হবে আমাদেরকে। যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়, কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা তারা তো নিজেদের মতন করে চলে যাবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচার আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে যে সংকট তৈরি করা হয়েছে তা সমাধানে সময় লাগবে, কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ক্ষতি করতে চায়। তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য গুটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদেরকে পরিষ্কারভাবে উদ্দেশ্য করে বলতে চাই, বিএনপি সরকার সংসদে পরিকল্পনা উপস্থাপন করবে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। দেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকাই বিএনপি সরকারের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়ন, পুনর্বাসন আর রাজনৈতিক কর্মসূচির সমন্বয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এভারেস্ট সফর। বিএনপি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বললেন, উপকূলীয় অঞ্চল হবে অর্থনৈতিক হাব, তাই এই অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান এবং পর্যটন খাতের বিকাশে বিশেষ উদ্যোগের কথা জানালেন সরকার প্রধান। ইমরুল হাসান, সময় সংবাদ, বাঁশখালী, চট্টগ্রাম। দেশবাসীকে দেয়া ওয়াদা পূরণে কাজ করছে সরকার। ইবানের সঙ্গে রাষ্ট্র পরিচালনায় হেফাজত আমিরের দোয়া চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয় বিগত সময়ে যারা দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তাই কিছুদিন ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব খনি, এই ফ্যাসিবাদের সময় নিজস্ব খনি তারা, এই যে আমাদের যে বাপেক্স আছে তাদেরকে কোনো কাজ করার সুযোগ দেয়নি, তারা স্কোপই দেয়নি কাজ করার, বিদেশিদের হাতে তুলে দিয়েছে। ফ্যাসিবাদের সময় পরিকল্পনাহীনভাবে যে কাজগুলো হচ্ছে, ফলে তার খেসারত তারা কিন্তু অর্থ করে নিয়ে গিয়েছে, কিন্তু তার খেসারত এই দেশের মানুষকে এখন দিতে হচ্ছে। ফলে এই সবগুলো বিষয় একটা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে আমাদেরকে। প্রতিপক্ষ হিসাবে আমরা নির্বাচনের সময় কাজ করেছিলাম, খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন ধরে এরা আবার কতগুলো কথা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে তারা। হুজুরের দোয়া নিয়ে আমি বলতে চাই, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাতে চাই যে আমাদের আগামী দিনগুলোতে আমাদেরকে একসাথে থাকতে হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী বাছাইয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে দলের একক প্রার্থীর জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। রোববার রাত 9টার পর চট্টগ্রাম নগরীর একটি 5 তারকা হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী কথা বলেন। এতে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 600 নেতাকর্মী উপস্থিত ছিলেন। সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রামের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দলীয় প্রধান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এমন কাজ থেকে দূরে থাকার পাশাপাশি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলসহ নানা ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি এই মাসিক অর্থ সহায়তায় ভর করে তারা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। আগামী 16 আগস্ট থেকে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক কার্যক্রম, যার মাধ্যমে চলতি অর্থবছরে 40,20,000 নারীর হাতে পৌঁছবে এই সহায়তা। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধাবঞ্চিতদের হাতে কার্ড পৌঁছাতে চায় সরকার। ফ্যামিলি কার্ড নিয়ে মানুষের বিপুল আকাঙ্ক্ষা বাস্তবায়নেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। হাসান আলীর প্রতিবেদন। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক
মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। মেয়েদের জন্য আমরা সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসবে। এটা পাওয়ার পরে মানে এত উপকার হয়েছে, এটা ভাষায় বলা যাবে না। সরকারকে অনেক ধন্যবাদ জানাতে হয় যে সরকার ভালো একটা উদ্যোগ দিয়েছে গরিবের জন্য। তবে এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার, সময় মতো না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। আমি কাগজপত্র নিয়ে অফিসে গেছি, সেখান থেকে এন্ট্রি করে বাদ করে দিচ্ছে, বলছে যে পাইবেন না। কাগজ জমা দিয়েছি, এরা কইছে আশা করেন আপনি পাইবেন কই আমার কাগজপত্র সব জমা নিচ্ছে, এরা আমার অন্তরি দেয় না। পাইছি তো মানে কয় মাস পাইছি, গত মাসে আসে নাই, এই মাসে তো পাইনি। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। তবে এই কর্মসূচির বাইরে রয়েছেন আরও কিছু মানুষ, তাদের অপেক্ষা দ্রুত ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরও একটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি, মানুষের সেবায় আমরা পৌঁছে যেতে পারি। চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে প্রকল্পটা 100% সঠিকভাবে শেষ করা, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে, আর আমরা এসেই বলেছি যে এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে আমাদের। সরকারের সকল ধরনের বেনিফিট পাওয়ার অধিকার আছে প্রতিটি নাগরিকের, আমরা সেভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, রাতের আধারে বরিশালে অবৈধ বালু উত্তোলনের হিড়িক, বিভিন্ন নদী পাড়ে ভাঙন, ভিটেমাটি হারানোর শঙ্কায় বাসিন্দারা। প্রশাসনের নজরদারির অভাবকেই দুষছেন পরিবেশবিদরা। ২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আজ সকাল 10টায়। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এরপর বেলা 10টা থেকেই একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও SMS-এর মাধ্যমে ফল জানা যাবে। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। দেখছেন সকালের সময়। রাজধানীতে এবার দ্রুতগামী লরির ধাক্কায় প্রাণ গেল 2 জনের। মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন এলাকায় লরিটি একসঙ্গে একটি সিএনজি ও 2টি বাইককে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে নেয়ার পর মারা যান 2 বাইক আরোহী। তাদের বাড়ি নড়াইল সদরে। রাতের রাজধানীতে বেপরোয়া গতিতে ছুটছিল কন্টেইনারবাহী লরি। মগবাজারের ওয়্যারলেস গেট সংলগ্ন এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় লরিটি সজোরে ধাক্কা দেয় একটি সিএনজি ও 2টি মোটর বাইকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান লরিটি বিকট শব্দে আছড়ে পড়ে সড়কে। মুহূর্তেই আহত হন বেশ কয়েকজন, গুরুতর আঘাত পান 2 বাইক আরোহী। হালকা আওয়াজ হয়েছে, তখন আমরা ওখানে তাকাইছি। তাকানোর পরে মানে ড্রাইভারের দিকে তাকাচ্ছি, উনি খালি পাও দিয়ে জোরে জোরে চাপ দেওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ আল্লাহ বলে চিৎকার দিচ্ছে, কিন্তু গাড়ি দাঁড়াচ্ছে না, মানে ব্রেক ফেল হয়ে গেছে। সিএনজি আসলো মাঝখানে, সিএনজির মাইরা মোটরসাইকেল সহ 3 জন একবারে করে দিল। 2 জন আমি দেখছি জায়গায় ডেট, আর একজন দেখছি খুবই আশঙ্কাজনক অবস্থা উনার, আল্লাহ উনাকে বাঁচায় রাখুক, দোয়া করি। আর 5-6 জন দেখছি গুরুতর অবস্থায় আছে, মানে মানুষ ধরে ধরে হসপিটাল নিয়ে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জামান আহমেদ ও রিয়াদ নামে 2 বাইক আরোহীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের দুজনের গ্রামের বাড়ি নড়াইল সদরে। পুলিশ বলছে কেন এই দুর্ঘটনা সেই কারণ খতিয়ে দেখা হচ্ছে। ড্রাইভার ঘটনা ঘটার সাথে সাথেই সে পালিয়েছে, কিন্তু আমরা যে হেল্পার ছিল গাড়ি তাকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তার কাছ থেকে আমরা ড্রাইভার সম্পর্কিত যে যাবতীয় তথ্য দিয়ে সেগুলো উদ্ধার করব। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা বাড়াতে পাইলট প্রকল্পে এগুচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 6 মাস ব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রমে যারা ইতিবাচক সাড়া দেবেন তাদের গুড সিটিজেন, আর যারা অসহযোগিতা করবেন তাদের ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞদের মতে নাগরিকদের আচরণে ইতিবাচক পরিবর্তন হলেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য হবে রাজধানী। তবে আইনজীবী বলছেন নিয়ম অনুযায়ী একজন নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকার মতিঝিল ফকিরাপুল, মাথার উপরে তারের জঞ্জাল, তাতে ঝুলছে ময়লা আবর্জনা, জামা কাপড়, ডিমের খোসা, পলিথিন, কি নেই সেখানে। অলিগলিতেও যত্রতত্র পড়ে আছে বর্জ্য, কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও দোকানের সামনেই ময়লার স্তূপ। ঠিক বাসার গেটের সামনে কিন্তু এভাবে যত্রতত্রভাবে ময়লা পড়ে আছে, এবং এই ময়লার স্তূপই প্রমাণ করে নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার তাগিদ সরকার প্রধানের। আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। শুরুতে 9 নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে 1 জন সুপারভাইজার ও 20 জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দক্ষিণ সিটি। রাস্তা, বাসাবাড়ি ও দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তারা, বোঝাচ্ছেন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব। সচেতন নাগরিক হিসেবে উচিত ময়লা সময় মতো সিটি কর্পোরেশন কাজটা ওদের হাতে তুলে দেওয়া। ময়লা রাস্তাঘাটে ফেললে তো আমাদেরও সমস্যা। 2টা বিল্ডিং এর মাঝখানে যে ময়লাগুলো, সে অ্যাকচুয়ালি কোনো হোল্ডিং ওনারাই অ্যাকসেপ্ট করতে চায় না যে এটা আমার সাইড থেকে হচ্ছে। সেখানে আমরা তখন তাদেরকে উৎসাহ করছি যে 1 মাস আপনি করেন, 1 মাস পাশের বাড়িওয়ালারা করেন। 10 দিন পরে যখন আমরা আসার পরে হচ্ছে অনেক পরিবর্তনই পেয়েছি। সচেতনতামূলক কর্মসূচি সফল হলে শহরের পরিচ্ছন্নতার চিত্র বদলে যাবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কর্পোরেশন যখন সরাসরি আমাদেরকে নজরদারিতে রাখবে, তখন আমি একটা ময়লা ফেলার আগে 5 বার ভাববো। যে কোনো জায়গায় ময়লা ফেলা, কোথাও একটা আপনি কোনো কিছু ডাম্পিং করে রাখা রাস্তাতে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তখন জনগণ অটোমেটিক সতর্ক হবে। 6 মাসব্যাপী কার্যক্রম শেষে গুড সিটিজেন ও ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদেরকে আমরা একটা মার্কিং করব বাসার সামনে, তারা হলো গুড সিটিজেন। আর যারা আমাদেরকে অসহযোগিতা করেছে, যত ময়লা ফেলেছে, তাদেরকে আমরা ব্যাড সিটিজেন হিসেবে ডিক্লেয়ার দিব। তবে নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন আইনজীবী। স্থানীয় সরকার যে আইন 2009-এর, এই টোটাল আইনের মধ্যে কোথাও এই গুড সিটিজেন ব্যাড সিটিজেন শব্দ দুটোই নাই। যে শব্দগুলো আইনে নাই, সেই শব্দগুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন না। আইনে যা আছে কর্তৃপক্ষকে ঠিক ওর মধ্যেই থাকতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাকে আপনি জরিমানা করেন, তাহলে শোকজ দেন। নাগরিক সচেতনতা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও সবার সম্মিলিত অংশগ্রহণই কেবল বাসযোগ্য করে তুলতে পারে ঢাকাকে। আশেপাশের বাসাবাড়ি থেকে চলাচলের এই পথেই ফেলা হয়েছে ময়লা। ঠিক পাশের একটি পরিত্যক্ত ভবনের চিত্রও কিন্তু একই, সেখানেও দেখা যাচ্ছে বড় বড় ময়লার স্তূপ। এ থেকেই প্রশ্ন তৈরি হয়, নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। এখন দেখার বিষয় দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধির ন্যায় এই প্রকল্প কতটা আশার আলো দেখাতে পারে।
আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গ্যাস সংকটে বিপর্যয়ের কবলে পড়া শিল্প কলকারখানাগুলো আবারও উৎপাদনে ফিরলেও ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। 15 দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধে সংকটে শিল্প মালিকরা। ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক ঋণের সুদ মওকুফকে অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি মন্ত্রীকেও। শেখর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বঙ্গোপসাগরের মহেশখালী অংশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে অন্তত 15 দিন গ্যাস সংকটের মুখে পড়ে দেশের শিল্প কারখানা। প্রথম দিকে এই বিপর্যয় শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলো, পরবর্তীতে প্রভাব পড়ে চট্টগ্রামেও। এই অবস্থায় শিল্প কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে যায়। গত 3 দিন ধরে গ্যাসের যোগান বাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মওকুফ চেয়ে যেমন অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনি বকেয়া অজুহাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকেও। প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ। অনেকে এক্সপোর্ট ফেল করছেন এবং এক্সপোর্ট ফেল করার কারণে অনেকেরই এয়ারফ্রেট হয়েছে, আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টিল থেকে আরম্ভ করে এমন গ্যাস নির্ভর কোনো শিল্পই চলছিল না। তবে সম্প্রতি গ্যাস সংকটে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানাগুলোকে দুর্ভোগে পড়তে হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। বিশেষ করে প্রতি মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রপ্তানি হলো গ্যাস সংকটের কারণে এই মাসে তা অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় জুলাই মাসের বিল পরিশোধে যেমন বাড়তি সময় চাওয়া হয়েছে, তেমনি বকেয়ার অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পুরো আরএনজি সেক্টরে অলমোস্ট $3 বিলিয়ন মতো আপনার মাসে এক্সপোর্ট। 15 দিনের মতো যদি বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে $1-8 বিলিয়ন তো সমস্যা হবেই। এমনিতেই বিশ্বমন্দা পরিস্থিতিতে গত অর্থ বছরের পুরোটা সময় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ছিল দেশের তৈরি পোশাক খাত। এই অবস্থায় সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা ছাড়া কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বা তাদের লোন রিটার্নের লোন পে ব্যাকের কোনো ডিলে যদি হয়, সেখানে যেন এক্সট্রা কোনো ফাইন করা না হয়। সেই ফাইন থেকে যেন অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারদেরকে একটু মুক্তি দেওয়া যায়, তাহলে একটু বিষয়টা স্মুথ ওয়েতে আমরা আবার গেট ব্যাক করতে পারবো। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামে 4000-এর বেশি গার্মেন্টস এবং আরও কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 45 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কমল দে, সময় সংবাদ। বরিশাল জুড়ে বেপরোয়া বালু খেকোরা। কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর ও পায়রা নদীর শতাধিক স্পট থেকে প্রতিদিন রাতের আধারে তোলা হচ্ছে বালু। ভাঙছে নদীর তীর আর পাইপ সংযোগে সেই বালুতে ভরাট হচ্ছে পুকুর, জলাশয়। বরিশাল নগরীতে 436টি সরকারি পুকুরের অর্ধেক আর ব্যক্তি মালিকানা 1500 পুকুর বিলীন হয়েছে গত কয়েক বছরে। এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দুষছেন পরিবেশবিদরা। অপূর্ববাবুর রিপোর্ট। রাতের আধারে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। নদী থেকে বালু তোলায় তীরে শুরু হয়েছে ভাঙন, আর একের পর এক উধাও হচ্ছে শহর এলাকার জলাশয়গুলো। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর আর পায়রা নদীর শতাধিক স্থানে প্রতিদিন রাতের আধারে শুরু হয় বালু খেকোদের তাণ্ডব। ফলে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। আধার রাতে 1015টা ফিট করে কাটিয়ে নিয়ে যাইতেছে বালি, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাইতেছে। সন্ধ্যা হইতেই সারা রাত্র কাটে বালি,
আমরা ডাক লইলে ওনরা মানে না। যদি প্রতিবাদ করতে যায় হেলে উল্টো বাইলে আবার দাও হয়। এদিকে নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে ভরাট চলছে বরিশাল নগরীর জলাশয়গুলো। নগর ভবন কর্তৃপক্ষের 2011 সালের মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে সরকারি পুকুর ছিল 436টি, যা এখন নেমে এসেছে 200-র নিচে। পরিবেশবাদী সংগঠন বাপা ও বেলার তথ্য মতে গত কয়েক বছরে ভরাট হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রায় 1,500 পুকুর। আর এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দফতরগুলোর উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন, পৌরসভা যেখানে মূলত পুকুর ভরাট করে আইনগত নিষিদ্ধ, সেই কর্তৃপক্ষ তাদের আইনের বাস্তবায়ন না করাটাই মূলত এই পুকুর ভরাটের মূল কারণ। সীমিত জনবল নিয়ে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের। আর সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএস এবং আরএসএ পুকুর থাকলে এবং সেটা যদি কেউ ভরাট করে, আমরা সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের চেয়ে তো বড় ক্ষমতাধর না, আমরা তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করব। এই বিষয়টা প্রাথমিকভাবে দেখবেন জেলা প্রশাসনের মধ্যে, উনি দেখবেন। এরপরে পরিবেশ অধিদপ্তর আছে, আর আমরা স্থানীয়ভাবে আমরা যারা আছি যখন থেকে তথ্য পাই সাথে সাথে আমাদের লোকজন চলে যায়, আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। একদম রাতের গভীর অন্ধকারে যদি কেউ সেরকম করে তাহলে 2-4টা ঘটনা ঘটতে পারে। আমরা শোনা মাত্র বা জানা মাত্রই আমরা পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের তথ্যমতে চলতি বছর বরিশালে 78টি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা ও 41 জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সিডরে পিরোজপুরের 310 কিলোমিটার বেড়িবাঁধের অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু 19 বছর পার হলেও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে পিরোজপুর সদর ও জিয়ানগড়ে এখনও টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। প্রায় 100 কিলোমিটার ভাঙা ও ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে প্রায়ই জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে তলিয়ে ক্ষতির সম্মুখীন হয় জেলার কয়েক লাখ মানুষ। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। দিলারা জাহান পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের 62 বছরের বৃদ্ধা। কোলে নাতনিকে নিয়ে কালীগঙ্গা নদীর তীরে বসে অসহায় হয়ে তাকিয়ে দেখছেন নদী কিভাবে গিলে খাচ্ছে বসত ভিটা, মাটি আর ঘর। শুধু দিলারা জাহান নয়, তার মতো জেলার শত শত মানুষের অবস্থা একই রকমের। জেলার কচা, বলেশ্বর, কালীগঙ্গা, সন্ধ্যাসহ ছোট বড় প্রায় ডজন খানেক নদী নিয়ে পিরোজপুর জেলা গঠিত। নদীর তীরবর্তী গ্রামগুলো ভাঙনে বিলীন হচ্ছে, তার উপর অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটায় ভাঙন আরও তীব্র হচ্ছে। আমরা বাড়ি দিয়ে বাইরেতে পারি না, রাত দিনে জায়গা টলার বান্ধা থাকে, বালি কাটে, আর কয়েকদিন পর পানিতে তলাই যাবে। বাঙ্গলে নিজেরা বান গিয়ে একটু চলি ফিরি। একে তো সমুদ্রের উপকূল, তার উপর চারদিকে নদী বেষ্টিত হয় প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জেলা পিরোজপুর। দুর্যোগ মোকাবিলায় নদী তীরের মানুষের জন্য তেমন একটা টেকসই বাঁধের ব্যবস্থা নেই। বেড়িবাঁধ না থাকায় সদর উপজেলা, জিয়ানগর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় বন্যা ও অতি জোয়ারে এলাকার নদী তীরবর্তী মানুষের ভেসে যায় ফসলের ক্ষেত, মাছের ঘের সহ গবাদি পশু। অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটা বন্ধ করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। বেড়িবাঁধ না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়, ছেলে মেয়েদের স্কুল যাইতে পারে না, বাজার ঘাটে যাইতে পারি না, জমি, ক্ষেত, বাগান, বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায়। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে গত 15 থেকে 20 বছর পিরোজপুর সদর ও জিয়ানগরে তেমন কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি। এতে অধিকাংশ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাঁধ নির্মাণে নতুন করে প্রকল্প জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে নতুন বেড়িবাঁধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা একটি প্রপোজাল পাঠিয়েছি, এখানে প্রায় 30 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে ডোনারের সহায়তা পেলে কাজটি বাস্তবায়ন করা যাবে। এটার প্রাক্কলিত ব্যয় হচ্ছে 728 কোটি টাকা। পিরোজপুরে বেড়িবাঁধের দৈর্ঘ্য 310 কিলোমিটার আর ঝুঁকিপূর্ণ ও ভাঙা বাঁধ প্রায় 100 কিলোমিটার। সময় সংবাদ, পিরোজপুর। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ উঁচু করায় বরগুনার 45 কিলোমিটার পাকা সড়ক আবারও কাঁচায় পরিণত হয়েছে। বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে সড়ক, ফলে গর্ত সৃষ্টি হয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। 2 বছর ধরে ভোগান্তিতে জেলার লক্ষাধিক মানুষ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মেরাজের রিপোর্ট। কর্দমাক্ত সড়ক, খানাখন্দে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তাই বন্ধ যান চলাচল।
8 বছর আগে বরগুনা গুলবুনিয়া পুরাকাটা বেড়িবাঁধের উপর প্রায় 15 কিলোমিটার সড়ক পাকা করে এলজিইডি, কিন্তু 2 বছর আগে বেড়িবাঁধ উঁচু করায় এ সড়ক কাঁচা হয়ে যায়। বৃষ্টিতে সড়ক কর্দমাক্ত হয়ে যাওয়ার পাশাপাশি গর্তের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বন্ধ হয়ে গেছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় অধিবাসীরা। শুধু এ সড়ক নয়, জেলার 45 কিলোমিটার সড়কের এমন অবস্থা। উৎপাদিত ফসল পরিবহনে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। দ্রুত সড়ক পাকা করার দাবি ভুক্তভোগীদের। রাস্তা এখন তো মাঝে মাঝে গাতা হয়ে গেছে, বৃষ্টিতে ভেদর হয়ে যায়, আড়ন যায় না। মেলা কষ্ট হয়, আইতে আইসি আবার আইতে বাড়তে যাওয়া লাগবে। পোলফারাইছি 4 কিলোমিটার জায়গা আইতে যাওয়া লাগবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ উঁচু করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এতে পাকা সড়ক কাঁচা হয়ে যাওয়ায় সরকারি অর্থ নষ্ট হয়েছে। আর এলজিইডি জানায় নথিপত্রে কাঁচা সড়কগুলো এখনো পাকা সড়কের তালিকায় রয়েছে। পুনরায় এ সড়ক পাকা করতে সময় লাগছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। কোথাও আমাদের বেড়িবাঁধ উঁচু থাকে, সেখানে যদি পর্যাপ্ত বন্যার যে লেভেল পানি সমতল সেটা বিদ্যমান রেখে চাহিদা থাকে, তার প্রেক্ষিতে আমরা সেগুলোর অনুমোদন দিই। একটা রোড ডাটাবেজ আছে আগে, সেই ডাটাবেজে ওই রাস্তাগুলো এখনো পাকাই দেখানো, যে রাস্তা পাকা দেখানো আছে সেই রাস্তাকে নতুন করে পাকা করতে হলে ইনভেন্টরি কালেকশন করে ওই পাকা রাস্তাকে আগে কাঁচায় পরিণত করতে হবে, সেইটা এখন প্রক্রিয়াধীন আছে। সদর উপজেলায় 20 কিলোমিটার, তালতলী উপজেলায় 3 কিলোমিটার এবং পাথরঘাটা উপজেলায় 22 কিলোমিটার পাকা সড়ক বেড়িবাঁধ উঁচু করায় কাঁচায় পরিণত হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলের মৎস্যশিল্প। বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। এতে প্রয়োজনীয় বরফ না পেয়ে সমুদ্র মাছ শিকারে যেতে পারছে না জেলেরা। তোকে পেদার ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। সমুদ্রে যাবার প্রস্তুতি নিয়ে ঘাটে নোঙর করে আছে সারি সারি মাছ ধরা ট্রলার। জাল, জ্বালানি আর প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত থাকলেও মিলছে না পর্যাপ্ত বরফ। মাছ শিকারে যাওয়ার আগে ট্রলারে বিপুল পরিমাণ বরফ নিতে হয় জেলেদের, কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়ায় বরফের সংকটে পড়েছেন তারা। বরফ না থাকায় অনেক ট্রলার নির্ধারিত সময়ে সমুদ্রে যেতে পারছে না। এতে একদিকে যেমন জেলেদের কর্মদিবস নষ্ট হচ্ছে, অন্যদিকে মাছ আহরণ কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা বরফ পাইতেছি না, মাছ জানা সব পয়সা যাইতেছে। কারণই তো থাকে না, বরফ কম মনে এই কারণ বেগর এই বরফ বেগর এই তো নামতাই নদী তো নামতাই না। কারণ থাকে না, কারণ 1 ঘন্টা থাকলে 4 ঘন্টা থাকে না। কারণ আয় আর যাইতেছে, আয় আর যায়। কারণ আমরা ঘুরতে আসি কিন্তু বরফ পাইতেছি না, কোনো মিল পাইতেছি না, সব মিল বন্ধ। বরফ যদি আমরা না পাই তাহলে সাগরে যেতে পারবো না, আর সাগরে না যেতে পারলে আমাদের জীবিকা সম্পূর্ণ বিফল হবে। বরফ ছাড়া কেমন থাকবো, 3-4 দিন আজ ঘাড়ে সিরিয়াল দিয়ে পড়ে রয়েছি, বরফ টরফ কিছু পাই না। বরফকল সংশ্লিষ্টরা জানান পর্যাপ্ত বরফ উৎপাদনে টানা 12 থেকে 14 ঘন্টা মেশিন চালু রাখতে হয়, কিন্তু কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কারণ বরকলটা বন্ধ, কারেন্ট ঠিক মতো দেয়, বরকলটা চলে। আমাকে এক টানা বিদ্যুৎ লাগে 12-13 ঘন্টা, কিন্তু আমরা এরকম বিদ্যুৎ পাইতেছি না, যার লাগে বরফ দিতে পারতেছি না। আমাকে বরফ অনেক সংকট আছে। ট্রলারগুলো সমুদ্রে সময় মতো যেতে না পারলে মাছ আহরণ, সরবরাহ ও বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাবে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে মৎস্য বিভাগ। আর জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে জানায় বিদ্যুৎ বিভাগ। বরফ উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে প্রকৃত সমস্যা জেনে এই সমস্যার সমাধানের উপায় সম্পর্কে অবগত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের দিকে যেতে পারবো। যতদিন পর্যন্ত জ্বালানি অবস্থানটা স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এই অবস্থানটা কবে আরো ভালো হবে। তবে চেষ্টায় আছে, সকল মহলই চেষ্টা করতেছে যাতে সর্বপরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক করা যায়। সমুদ্র যেতে প্রতিটি ফিশিং বোটে প্রয়োজন হয় 70 থেকে 80 পিস বরফ, কিন্তু বিদ্যুৎ সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন, যার ফলে সমুদ্রে যেতে না পেরে ঘাটেই নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখছেন সকালের সময়। ইরানকে মোকাবেলা করা অনেকটা দাবার খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $75 নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের উপর তুলনামূলকভাবে কম পড়ছেও বলে দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আরাকচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে MOU লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে ওমানের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলেও দাবি করেন তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় 2 জন নিহত ও অন্তত 35 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় 5 জন নিহত এবং শিশুসহ অন্তত 25 জন আহত হয়েছেন। মস্কোর দাবি, 24 ঘন্টায় ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয়, আর রাশিয়ার 2টি তেল শোধনাগার ও কৃষ্ণসাগরে নজরদারি স্থাপনায় হামলার দাবি করছে কিয়েভ। রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সংঘাত। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ ও ওদেশা অঞ্চলে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওদেশার আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো, ফলে শহর ও আশপাশের কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। রাশিয়ার দাবি, ইউক্রেনের বন্দর ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী জাহাজগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওদেশা বন্দরে সামরিক গুদাম, যোগাযোগ সরঞ্জাম ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মজুতস্থলে হামলা চালানো হয়েছে। কৃষ্ণসাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহনকারী আরেকটি কার্গো জাহাজেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, 24 ঘন্টায় ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয় এবং রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয় বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। অন্যদিকে রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার 2টি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে কৃষ্ণসাগরে একটি স্বয়ংক্রিয় ডিলিং রিগে থাকা রুশ প্রযুক্তি নজরদারি পোস্টেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, কৃষ্ণসাগরে নজরদারি সরঞ্জাম পরিচালনায় ওই প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের কোনো বিদ্যুৎ কেন্দ্র এখন আর অক্ষত নেই। বহু রেল স্টেশন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে পোপ লিও। রোববার অ্যাঞ্জেলোস প্রার্থনা শেষে দেয়া বক্তব্যে দুই দেশের প্রাণহানি ও আহতদের কথা তুলে ধরে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানান উভয় পক্ষের প্রতি। পোপ লিও বলেন, যুদ্ধ শুধু আরও যুদ্ধের জন্ম দেয় এবং বাড়িয়ে তোলে মানুষের দুর্ভোগ। সহিংসতার এই চক্র থামিয়ে কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তির পথ তৈরির আহ্বান জানান তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। সকালের সময় খেলার খবর। সেপ্টেম্বরে কি আদৌ মাঠে গড়াবে বাংলাদেশ ভারত সিরিজ?
বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে চেষ্টা করা হলেও অনেকটা গা ছাড়া ভাব ভারতীয়দের। এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে ভারতীয় বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু এখনও নাকি নিজেদের দেশের সরকারের কাছে অনুমতিই চায়নি বিসিসিআই। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বছরের সবচেয়ে কঠিন 2 মাস হওয়ার কথা আগস্ট সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের পর আগামী মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে হোয়াইট বল সিরিজ, কিন্তু 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে আদৌ ভারতীয়রা আসবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। দুদেশের কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কের কারণে 2024 ও 25 সালে 2 দফা সফর স্থগিত করে ভারত। বাংলাদেশ সরকার ও ক্রিকেট বোর্ডে পরিবর্তনের পর ধরে নেওয়া হচ্ছিল সিরিজ নিয়ে হয়তো ধোঁয়াশা কেটে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে ভারত থেকে ঘুরে এসেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। জানা গেছে এক্সেলেন্স সেন্টার পরিদর্শনের পাশাপাশি সেখানে এই আলোচিত সিরিজ নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলাপও করেছেন তিনি। ভারতে যাওয়ার আগে এই ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিলেন তামিম। সুস্পষ্ট করে অগ্রগতির কথা না বললেও বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইন্ডিয়ান হাই কমিশন এবং ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রী প্রতিমন্ত্রী তারা কাজ করছেন, সো দ্যাট আমরা একটু সময় দেন, আমাদের এই কাজটি চলমান রয়েছে। ইনশাল্লাহ আশা করি যে খুব দ্রুত সময়ের ভিতরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সিরিজটি সেটি যাতে ঢাকায় যে অনুষ্ঠিত হওয়ার কথা সেটি যাতে হয়, সে বিষয় নিয়ে আমরা পর্যাপ্তভাবে আমরা সেই কার্যক্রম আসলে আমাদের চলমান রয়েছে। তবে ভিন্ন সুর ভারতীয়দের কণ্ঠে। দেশটির গণমাধ্যমের খবর বলছে বিসিবির পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ করা হলেও এখনও নরেন্দ্র মোদী সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠিই দেয়নি বিসিসিআই। বিসিবি আমাদের চিঠি দিয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশ সফরের ব্যাপারে অনুমতি ও পরিষ্কার অবস্থান জানা দরকার। এই মুহূর্তে কোনো কিছু আমাদের হাতে নেই, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে শিগগিরই সরকারের কাছে অনুমতি চাওয়া হবে। সরকারের কাছে চিঠি দেওয়া তো দূরে থাক, উল্টো সেপ্টেম্বর উইন্ডোতে বিকল্প সিরিজের বিষয়ে আলোচনা করছে বিসিসিআই। ওই সময় দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজ খেলার বিষয়ে নাকি প্রাথমিক কথাবার্তাও সেরে রেখেছে ইন্ডিয়ান বোর্ড। তাদের এমন কর্মকাণ্ডে দীর্ঘদিন স্থগিত থাকা সিরিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপ খেলার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবু দেওয়াল। তবে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিজ থেকে কোনো তদন্ত করবেন না ফেডারেশন। ক্লাব ফুটবল ও জাতীয় দলের কোনো খেলা না থাকায় আপাতত বিশ্রামে সময় কাটাচ্ছেন লাল সবুজের ফুটবলাররা। এর মাঝে বাংলাদেশ ফুটবল লিগের বেশ কয়েকটি ক্লাবের ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎ নিয়েও সন্দিহান। অনেকে আবার সেরেছেন দলবদল। তবে রাকিব, মোরসালিন, রহমত, ফাহিম, আলামিনরা ঠিকই মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। না, কোনো প্রফেশনাল লিগ নয়, বিভিন্ন শৌখিন টুর্নামেন্ট কিংবা পাড়া মহল্লার ম্যাচ খেলে বেড়াচ্ছেন তারা। তাদের খেলার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে সমালোচনার ঝড়। অথচ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির কারোই চোখে পড়েনি বিষয়টি। ক্লাবের বাইরে, ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না, বাট এরকম কোনো অভিযোগ, এরকম কোনো এভিডেন্স আমরা চাইও নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের কাছে এখনো দেয়ও নাই। তো আমি এই জায়গায় কোনো মন্তব্য করতে চাচ্ছি না অগ্রিমভাবে। জাতীয় দলের ফুটবলারদের খ্যাপের মাঠে খেলাটা কতটা যৌক্তিক, আর যেসব মাঠে হয় এসব খেলা তার বেশিরভাগই অনুপযোগী, যেখানে থাকে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই তো এই বিষয়ে কঠোর হচ্ছে ফেডারেশন। বাফুফের নজরে এলে কিংবা কোনো অভিযোগ পেলে খ্যাপ খেলা ফুটবলারদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না। এদিকে কক্সবাজারের রামু উপজেলায় টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য সরকার থেকে 25 একরের পরিবর্তে 15 একর ভূমি পাচ্ছে বাফুফে। যদিও এর জন্য খরচ করতে হবে 1 লাখ টাকা। জমি হাতে পেলেই ফিফার সঙ্গে পরবর্তী পর্যায়ের বাজেট নিয়ে আলোচনা করবে ফেডারেশন। 1 লাখ 1 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। এবং আগে যে ফিফার একটা ডিজাইন করা ছিল সেই ডিজাইনটাকে আগে ছিল 25 একরে,
এখন 15 একরে কিভাবে আমরা রিড্র করতে পারি সেই জিনিসটা আমরা এই জমিটা পাওয়ার পরে আমরা দেখব। ঘরোয়া লিগের ক্লাবগুলো ফিফা নিষেধাজ্ঞা ওঠাতে ব্যর্থ হলেও নির্ধারিত সময়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু করার কথা জানান বাফুফের সভাপতি। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার বিষয়ে আগাম কোনো সিদ্ধান্ত বাফুফে নিবে না বলেও জানান তাবিত আউয়াল। আমি ইসির সাথে কথা না বলে কিছু বলতে চাচ্ছি না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবে সোফা তৈরি কারখানায় ভয়াবহ আগুন, 16 প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা, নিহত সবার বাড়ি নওগাঁর আত্রাই ও নাটোরে নিশ্চিত করেছে দূতাবাস। নির্বাচনী ওয়াদা পূরণে ভাগ্যে ফুটছে নিম্নবিত্তের, 16 আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, চলতি অর্থ বছরে 40,20,000 কার্ড দেওয়ার লক্ষ্য, বড় চ্যালেঞ্জ প্রত্যাশা পূরণ। এবং পরীক্ষা শেষের 2 মাসের মাথায় আজ প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল। বেলা 10টায় সরকারি আনুষ্ঠানিকতার পর জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএসে। এই ছিল সকালের সময়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। মেজবা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।